আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ছেলে জয় ও মেয়ে পুতুল সহ 23 জনের বিরুদ্ধে চার্জ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি মুলতবি, পরবর্তী তারিখ 13 আগস্ট। দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করতে না পারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, মন্তব্য মির্জা ফখরুলের। মৌলিক সংস্কার শেষে ঘোষিত সময়ে ভোট দেওয়ার আহ্বান। নির্মাণের অনুমোদন ছিল না, দুর্ঘটনায় বিধ্বস্ত মাইলস্টোন স্কুল ভবনটির, জানালেন রাজুক চেয়ারম্যান। ঝুঁকি নিয়ে চলাচল করছে বিমান, বলছেন বিশেষজ্ঞরা। এবং আজ শেষ হচ্ছে ঐকমত্য কমিশনের বৈঠক, সব দল সম্মত হবে আশা আলী রিয়াজের। জুলাই সনদের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ বিক্ষোভকারীদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে 24-এর গণ অভ্যুত্থানে আগুন ঝরা স্লোগান পরিণত হয়েছিল তারুণ্যের সুতীব্র গর্জনে। মৃত্যু ভয় উপেক্ষা করে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। এবারে বিস্তারিত। ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা সহ 23 জনের বিরুদ্ধে করা পৃথক 6 মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন ঢাকার পৃথক 2 আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন 3 মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এসব মামলার একটিতে শেখ হাসিনা সহ 12 জন, আরেকটিতে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা সহ 17 জন এবং অপর মামলায় সাইমা ওয়াজেদ পুতুল ও শেখ হাসিনা সহ 18 জন আসামি। অপরদিকে বাকি 3 মামলায় ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এসব মামলায় একটিতে শেখ রেহেনা, টিউলিপ ও শেখ হাসিনা সহ আসামি 17 জন, আরেকটিতে আজমিনা, টিউলিপ ও শেখ হাসিনা সহ 18 জন এবং অপর মামলায় রাদওয়ান, টিউলিপ ও শেখ হাসিনা সহ 18 জনকে আসামি করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্লট বরাদ্দের দুর্নীতির 6টি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার 2 বিশেষ জজ আদালতে এসব মামলা বিচারাধীন। বিশেষ জজ আদালত 5-এ চলমান 3 মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 11 আগস্ট দিন ধার্য করেছেন আদালত। আর বিশেষ জজ আদালত 4-এ বাকি 3 মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 13 আগস্ট দিন ধার্য করা হয়েছে। একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের পরবর্তী শুনানি 13 আগস্ট। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ। আসামি পক্ষে শুনানি করেন এস.এম. শাহজাহান ও শিশির মনির। গত বছরের 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ এবং আসামিদের আপিল মঞ্জুর করে দেয়া রায়ে হাইকোর্ট বলেন, শুধু এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে অন্য আসামিদের সাজা দেয়া যায় না। স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে ষড়যন্ত্র প্রমাণ করা যায় না। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় 24 জন নিহত হন। 2018 সালে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2টি মামলারই রায় দেন বিচারিক আদালত। রায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ
19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। আমার স্বীকারোক্তি যদি কোর্ট মনে করে যে এটা স্বেচ্ছায় এবং সত্য, এটা ভলান্টারি এবং এটা ট্রু, সেক্ষেত্রে ওই স্বীকারোক্তি দিয়ে আমাকে সাজা দিতে পারে। কিন্তু আমার স্বীকারোক্তি দিয়ে আরেকজন কোঅ্যাকিউজডকে বা অন্য আসামিকে সাজা দিতে হলে এই স্বীকারোক্তিটা স্বেচ্ছা এবং সত্য হতে হবে, সাথে আরও সাবস্টেন্টিভ এভিডেন্স লাগবে। ওই এভিডেন্স আগে, তারপরে এটা করবোরেশন হিসাবে বা ওইটার এসিউরেন্সের জন্য এটাকে ইউজ করা যেতে পারে। এটা আমরা কোর্টের কাছে সাবমিশন রেখেছি। উত্তরায় মাইলস্টোন স্কুলের 10 তলা দুটি বিল্ডিং এর অনুমোদন থাকলেও বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত ভবনটির অনুমোদন ছিল না। এটিএন বাংলাকে এই তথ্য জানিয়ে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, অবৈধ ভবন উচ্ছেদে শিগগিরই অভিযান চালানো হবে। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানা ঘেঁষে গড়ে ওঠা বহুতল ভবন ও অবকাঠামোর কারণে বিমান চলাচল ঝুঁকির মধ্যে রয়েছে বলে অভিযোগ এভিয়েশন বিশেষজ্ঞদের। তপু সাহার ক্যামেরায় দেখুন তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে আলোচনায় উঠে আসে বিমানবন্দরের আশপাশের এলাকার ভবন নির্মাণের নিয়ম ও নিরাপত্তার বিষয়। আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংস্থা আইকাওর নিয়ম অনুযায়ী রানওয়ের 500 ফুটের মধ্যে কোনো ভবন নির্মাণ করা যাবে না। এছাড়া পরবর্তী 4 কিলোমিটার এলাকায় বিমান ওঠা বা নামার অ্যাপ্রোচ এরিয়ায় ভবনের উচ্চতা হতে পারবে সর্বোচ্চ 150 ফুট। সে নিয়ম মেনে বিমানবন্দরের আশপাশে ভবন নির্মাণের অনুমতি দেয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। অথচ বাস্তবে চিত্র ভিন্ন, যা নিয়ে শঙ্কার কথা জানান বিশেষজ্ঞরা। অনেক বিল্ডিং আছে যেগুলো সিভিল এভিয়েশনের হুকুম মানে নাই, কিন্তু আমাদের নাম বলবো না, বাট আপনি নিজের চোখেই দেখতে পাবেন যে একের পর এক উচ্চতা বাড়ছে। এটা তো ফাইটার প্লেন, ট্রান্সপোর্ট প্লেনে হইতে পারে না। আহমেদাবাদে কি হয়েছে, ট্রান্সপোর্ট প্লেন যদি আপনার টেক অফের পরে পরে একটা মেজর হয়, তো গিয়ে তো বাড়িধারা, তারপর গুলশান, আপনার হাতিরঝিল, রামপুরা, এই পুরা এরিয়াটা তো ঘনবসতি, বাড্ডা ঘনবসতি। এদিকে মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার শিকার শিক্ষা প্রতিষ্ঠানটির অনুমোদন ছিল না বলে জানান রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। ছোট দুটা টিন শেড বা বিল্ডিং যেটাতে বেসিক্যালি প্ল্যানটা ক্র্যাশ হয়েছে, সেটার আমরা আমাদের ফাইলে এখনো কোনো প্ল্যান পাইনি। এই যে হাইট রেস্ট্রিকশনটা আমাদেরকে দেয় হলো সিভিল এভিয়েশন। সারা ঢাকা শহরে এই পর্যন্ত আমরা 3482টা বিল্ডিংকে কিন্তু আমরা শনাক্ত করছি, এবং সেগুলোতে কিন্তু আমরা প্রত্যেক দিন কিন্তু আমরা এখানে মোবাইল কোর্ট চালাচ্ছি। আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংস্থার নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার জন্য এমন এলাকা নির্বাচন করতে হবে যা জনবসতি থেকে দূরে, শব্দ দূষণ কম এবং নিরাপত্তাজনিত ঝুঁকি হ্রাসে উপযোগী। বেবিচকের নীতিমালাতেও একই নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না, যার কারণেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। আর মাইলস্টোনের ছোট্ট শিশুরা জীবন দিয়ে সেই অনিয়মের মূল্য দিল। বিমানবন্দরের চারপাশে যে কোনো অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা রয়েছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের। বিমানবন্দরের ঝুঁকি নিরূপণে তার চারপাশের ভবনের উচ্চতা ও তার অনুমতি দেয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এখানে প্রশ্ন উঠেছে, তাহলে কাদের অনুমতি নিয়ে তৈরি হচ্ছে বহুতল ভবন? এর ফলে যেমন ব্যাহত হচ্ছে বিমান চলাচল, ঘটছে দুর্ঘটনা, একই সাথে অপচয় হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের। শুধু তাই না, আন্তর্জাতিক পরিমণ্ডলে নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তিও। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আগামী 2-3 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো চূড়ান্ত জাতীয় সনদ হাতে পাবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের 23তম দিনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি বলেন, আনুষ্ঠানিক বৈঠকের বাইরেও অনানুষ্ঠানিক আলোচনার সুযোগ রয়েছে। সব দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর আলী রিয়াজ। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগের বাইরেও পরবর্তী সময় যতটা সম্ভব দ্রুততার সঙ্গেই আমরা
এই বিষয়গুলো আলোচনার জন্য আপনাদের সাথে আবার মিলিত হব। চূড়ান্ত খসড়াটা আমরা খুব শিগগিরই আপনাদের কাছে দেব, যেটাতে আপনারা স্বাক্ষর করবেন বলে আমরা আশা করছি। আপনারা আলোচনা করবেন বাস্তবায়নের প্রক্রিয়া কিভাবে এই সনদে অন্তর্ভুক্ত হবে। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে এর একটি স্বাক্ষর করা, সকলে মিলে এটার স্বীকৃতি হিসেবে স্বাক্ষর করা, যে আমরা একমত হয়েছি, সেটার একটা পরিকল্পনা করা হবে। ফলে আমাদের দিক থেকে আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আজকে এই বিষয়গুলো নিষ্পত্তি করেই আমরা এই পর্বের সমাপ্তি টানব। জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। সকাল 11টার দিকে এই অবরোধ করেন তারা। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তি পড়েছেন যাত্রীরা। বিক্ষোভকারীরা জানান, জুলাই যোদ্ধারা বিভিন্ন জায়গায় অপমানিত হচ্ছে। তাদের স্বাস্থ্য কার্ডের দরকার নেই, তাদের দরকার জুলাই সনদ। তারা জুলাই সনদ চান। এদিকে অবরোধকে কেন্দ্রে শাহবাগ মোড়ে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আন্দোলনকারীরা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানান। পুনম, এই মুহূর্তে শাহবাগ মোড় এলাকায় দাঁড়িয়ে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে জুলাই যোদ্ধা যারা আছেন এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ এবং আহতদের পরিবারের সদস্য যারা আছেন, তারা কিন্তু বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই সনদের দাবিতে। তারা বলছেন আজকের মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র, চূড়ান্ত ঘোষণাপত্র, সেটি আজকের মধ্যেই ঘোষণা করতে হবে, অন্যথায় তারা কঠোর আন্দোলন করবেন। পুনম, আপনি জানেন যে সকাল 11টা থেকে তারা কিন্তু এই শাহবাগ মোড় এলাকায় অবস্থান করা শুরু করে এবং এর ফলে যেটা হয় যে চারিদিকে, আপনি জানেন যে শাহবাগ মোড় খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা রাজধানী ঢাকায় যারা বাসিন্দা আছেন তাদের জন্য, এবং এর আশপাশ বেশ কয়েকটি হসপিটাল থাকার কারণে এই মোড়টা কিন্তু সবসময় ব্যস্ততম। এবং এই মোড়টা যখন বন্ধ হয়ে যায়, চার সাইডে কিন্তু প্রচুর পরিমাণে যানবাহন আটকে যায় এবং বেশ একটা যানজটের সৃষ্টি হয়েছে কিন্তু এই শাহবাগ মোড়টা বন্ধ থাকার কারণে। আন্দোলনকারী যারা আছেন তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়নি। এতে কারো গড়িমসি আছে কিনা সেটাও খতিয়ে দেখার জন্য তারা বলেছেন। এছাড়া তারা যেটা বলেছেন যে ঐকমত্য কমিশন, তারা এখনো পর্যন্ত জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে একমত হতে পারেননি, সেই ব্যাপারে তারা খুব প্রকাশ করেছেন এবং তারা বলেছেন অতি দ্রুত তাদের এই জুলাই সনদ যেটাই সেটা প্রকাশ করার জন্য। এবং আজকে সকাল থেকে কিন্তু বেশ থেকে বৃষ্টি হচ্ছে, মুষলধারেও বৃষ্টি হচ্ছে, এখনো ঝিরিঝিরি বৃষ্টি। এই বৃষ্টিকে উপেক্ষা করেও তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা যেটা বলেছেন তাদের দাবি আদায়ের ক্ষেত্রে তারা অনড়, দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। আমরা দেখেছি এই শাহবাগ মোড়কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু একটি তৎপর অবস্থান রয়েছে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এর জন্য। এছাড়া যাত্রীদের বেশ ভোগান্তি আমরা লক্ষ্য করছি। শুধুমাত্র অ্যাম্বুলেন্স বা এই আশেপাশের হাসপাতালগুলোতে যারা চিকিৎসা নিতে আসছেন তারা ছাড়া আর কেউ কিন্তু এখান দিয়ে চলাফেরা করতে পারছে না, মানে কোনো গাড়ি চলাচল করতে পারছে না। এর ফলে একটা ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং আন্দোলনকারীরা বা বিক্ষোভকারীরা যেটা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূচনা ঘটেছে এবং নতুন বাংলাদেশে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যাতে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত এবং নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের রক্তের ওপর দাঁড়িয়ে কোনো অপরাজনীতি করার কোনো সুযোগ না খুঁজেন, তাহলে কিন্তু তারা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন এবং সর্বোপরি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ প্রকাশের আগে তারা এই শাহবাগ মোড় ছাড়বেন না বলে তারা জানিয়েছেন। পুনম, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে আমরা সরাসরি কথা বলছিলাম সহকর্মী মুশফিকুর রহমানের সঙ্গে। ভোট আয়োজন করতে না পারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়াই বর্তমান সরকারের প্রধান দায়িত্ব। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দ্রুত মৌলিক সংস্কার শেষ করে ঘোষিত সময়ে সরকারকে নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপি মহাসচিব।
আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব। ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা শুরুতে ফ্যাসিস্টদের আমলে নির্যাতিত ও দেশবরেণ্য সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়। আলোচনা সভায় কথা বলেন শহীদ পরিবারের সদস্যরাও, দাবি জানান গণহত্যাকারীদের বিচারের। সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, যে কেউ ইচ্ছে হলেই সড়ক অবরোধ ও মব সৃষ্টি করছে, কোনো ক্ষেত্রেই সরকারের নিয়ন্ত্রণ নেই বলে দাবি করেন তিনি। সিনিয়র মানুষ, রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী বক্তব্যকে স্বাভাবিক উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, তবে তা অতিরিক্ত মাত্রায় হলে তিক্ততা বাড়বে। 5 তারিখের অভ্যুত্থানের পরে 7 কি 8 তারিখে আমরা একটা সভা করেছিলাম পল্টনের সামনে, আমাদের পল্টন মিটিংয়ের সামনে। সেখানে আমি 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিলাম। আমার খুব সমালোচনা হয়েছিল, আপনারাও করেছেন যে বিএনপি অস্থির হয়ে গেছে কেন, মির্জা আলমগীর ফখরুল এত অস্থির হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। তখন কথাটা ছিল যে ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ব্যাপারটা যে যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। এর আগে বিএনপির মহাসচিব প্রেস ক্লাবে বৃক্ষরোপণ করেন ও জুলাই অভ্যুত্থানে ফটো সাংবাদিকদের তোলা ছবির প্রদর্শনীও উদ্বোধন করেন। খায়রুল ইসলাম, ATN বাংলা, ঢাকা। 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসের জন্য আজ মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি ঘোষণা করবেন। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমুখী মুদ্রানীতি দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। সবশেষ গত বছরের 27 অক্টোবর থেকে নীতির সুদ হার আরোপ করা হয় 10%, যা এখনো বহাল আছে। এর প্রভাবে ব্যাংক ঋণের সুদ হার উঠে আসে 15% পর্যন্ত। গত 1 বছরের উদ্যোগে 1% ঘরে নেমেছে মূল্যস্ফীতির হার। তবে তা করতে গিয়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে গেছে 7%-এর নিচে, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে 3.1% কম। এমন অবস্থায় আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বিনিয়োগ বান্ধব রূপরেখা চান ব্যবসায়ীরা। 3 আগস্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইশতেহার ঘোষণা করা হবে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন চায় এনসিপি। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে এসব কথা বলেন তিনি। বলেন, জুলাই পদযাত্রার মধ্য দিয়ে এনসিপির যে উত্থান হলো তা আগামীর রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে। এছাড়া জনগণকে সাথে নিয়ে আরও এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রা শেষে মধ্যরাতে ঢাকায় ফিরলে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানান। 3রা আগস্ট শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে এই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। এর মধ্যে আমরা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দেখতে চাই এবং 3রা আগস্ট আমরা জাতীয় নাগরিক পার্টির ইশতেহার ঘোষণা করব। গোপালগঞ্জে সশস্ত্র হামলা এবং মাইলস্টোনের ট্র্যাজেডির কারণে কয়েকটি জেলায় আমরা পথসভা করতে পারি নাই। আমরা 5ই আগস্ট পরবর্তী সময় সেই সকল জেলায় আমরা জেলা সমাবেশ করব। ইনশাল্লাহ 64টি জেলায় আমাদের পদার্পণ হবে এবং জনগণের কাছে যাওয়ার এই কর্মসূচি আপনাদের অব্যাহত থাকবে। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের রাজপথ ছিল এক উত্তাল সমুদ্র। সে সমুদ্রে ঢেউ তুলেছে ছাত্র সমাজের কণ্ঠস্বর। সবার কণ্ঠে ছিল ক্ষোভ, রক্তে ছিল বিদ্রোহ। আর সেই বিদ্রোহ প্রকাশ পায় একটি আগুন ঝরা স্লোগানে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সব স্লোগান নিয়ে SM আশরাফের রিপোর্ট। 2024 সালের জুলাই থেকে আগস্ট বাংলাদেশের রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছিল অধিকার আদায়ের আন্দোলনে। ঘুম ভেঙে জেগে ওঠা প্রজন্মের ক্ষোভের আগুনে চাপা পড়ে যায় গ্রীষ্মের তপ্ত রোদ। সবার চোখে মুখে গণহত্যার প্রতিবাদ, কণ্ঠে জ্বালাময়ী স্লোগান। যেসব স্লোগান রক্তে আগুন জ্বেলে দেয়, সেই আগুন বুকে নিয়ে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। কোটা না মেধা, মেধা মেধা, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই।
ছাত্ররা প্রশ্ন করেছিল কেন একজনের জন্মসূত্রে পাওয়া কোটা তাকে চাকরি দেয় আর আরেকজনের মেধা হারিয়ে যায় কাগজের নিচে। কিন্তু এই প্রশ্নের উত্তর আসেনি, বরং এসেছে টিয়ার গ্যাস, এসেছে গুলি। রক্ত শপথে জেগে উঠে সারা দেশ, বলেছে জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এই আগুনে পুড়ে যায় মৃত্যু ভয়, ভেঙে যায় নীরবতা। স্লোগান উঠে আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। প্রতিদিন প্রতিক্ষণ রাজপথে ছিল নতুন স্লোগান। দিবস রজনী দাঁড়িয়ে থেকে ছেঁড়া ব্যানারে ছাত্র জনতা বারবার লিখেছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এজন্য রাষ্ট্রের বিরুদ্ধে নতুন স্বদেশ গড়তে তারুণ্যের সুতীব্র গর্জন। তারপর একের পর এক লাশ, রাস্তার উপর পড়ে থাকা রক্তমাখা শার্ট, প্রাণহীন দেহ। তখনই উঠেছিল সবচেয়ে হৃদয় বিদারক স্লোগান আমার ভাই কবরে, খুনি কেন বাইরে। আর যখন শোকে পাথর ছাত্রছাত্রীরা বুক পেতে বলে বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর, তখন থমকে দাঁড়ায় বাংলাদেশ। রাষ্ট্র, সরকার, দল সবকিছুর ঊর্ধ্বে গিয়ে প্রশ্ন জেগেছিল এই রক্তপাত কেন। সে রক্তস্রোতের মধ্যে ছাত্ররা উচ্চারণ করেছে তাদের শেষ দাবি, দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ, 1 2 3 4 শেখ হাসিনা গদি ছাড়। রাজপথে তখনও ঝরে পড়ছিল তাজা প্রাণ, অথচ শিক্ষার্থীদের এমন দাবির মুখে তৎকালীন প্রধানমন্ত্রী দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেছিলেন তার তো ক্ষমতার কোনো লোভ নেই। কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না, আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। তখনও সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার প্রাণপণ চেষ্টায়, কেউ উপলব্ধি করতে পারেনি পরবর্তী 1 সপ্তাহের মাথায় ঘটে যাবে ইতিহাস। রাজপথে লেখা হবে নতুন অধ্যায়, পতন হবে স্বৈরাচারের। এসএম আশরাফ, এটিএন বাংলা। রাজধানীর মোহাম্মদপুরে ফজলে রাব্বি সুমন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি পিচ্চি মুন্নাকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানী চকবাজার ইসলামবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর কাউরান বাজার সংস্থাটির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র্যাব 2 এর অধিনায়ক জানান, গত ফেব্রুয়ারিতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মোস্ট ওয়ান্টেড আসামি মুন্না গ্রেফতার হলেও 1 মাস আগে জামিনে বের হয়ে এসে আবারও বেপরোয়া হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেফতার হওয়ার পেছনে সুমন জড়িত ছিল জানতে পেরে তাকে কৌশলে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ডেকে আনে পিচ্চি মুন্না। গ্রেফতারের প্রতিশোধ নিতে সেখানে সুমনকে কুপিয়ে হত্যা করে পিচ্চি মুন্না ও তার বাহিনী। আসামি মুন্না দ্রুত বিচার আইনে পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয় এবং তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। সে গত 1 মাস আগে এই মামলা থেকে ছাড়া পায়। সে ছাড়া পেয়ে এলাকায় এসে সে বিভিন্নভাবে জানতে পারে এই ভিকটিম মৃত সুমন তাকে ধরে দিয়েছে, এবং এটা জানার পর সে তার দলবল নিয়ে সুমনকে হত্যার পরিকল্পনা করে। 1986 সালের পর এই প্রথম ট্যারিফ বা মাশুল বৃদ্ধি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর এতে দেখা দিয়েছে বিতর্ক। ট্যারিফ বৃদ্ধি কোনোভাবেই যৌক্তিক নয় উল্লেখ করে বন্দর ব্যবহারকারীরা বলছেন এটি বাড়ানো হলে আমদানি রপ্তানি খরচ ও উৎপাদন ব্যয় বাড়বে, যার প্রভাব সরাসরি পড়বে ভোক্তা পর্যায়ে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। দেশের জলসীমায় জাহাজ আসার পর থেকে যেসব সেবা দেওয়া হয় সেগুলোর বিপরীতে নির্দিষ্ট ট্যারিফ বা মাশুল আদায় করে বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে এরকম 52টি মূল সেবার বিপরীতে মাশুল আদায় হলেও নতুন ট্যারিফ প্রস্তাবে সেগুলোকে 23টিতে
রূপান্তর করা হয়েছে। এর মধ্যে 4 ধরনের সেবা বিলুপ্ত করে নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে আরও 5টি সেবা। ফলে মাশুল বাড়বে গড়ে প্রায় 40% পর্যন্ত। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রস্তাবটি এখন আইন মন্ত্রণালয়ে আছে বলে জানিয়েছেন উপদেষ্টা। মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম, এমনকি মংলা থেকেও কম। বন্দরে পণ্যের স্টাফিং এখন $2.73। নতুন ট্যারিফ কার্যকর হলে তা বেড়ে হবে $6.41। একইভাবে বর্তমানে জাহাজের পাইলটের চার্জ $357.50 থাকলেও তা বেড়ে হচ্ছে $800। অন্যদিকে লিফট অফ লিফট অন চার্জ ছিল $5.46, যা বেড়ে হচ্ছে $8.12। টাগ চার্জেস 632 থেকে বেড়ে হচ্ছে $3,415। বার্তা অপারেটর যারা আছেন তাদের কিন্তু পার কন্টেনারে 175 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এরপরে অফডক তারা একটা সার্কুলার দিয়েছে, তারা একটা বিশাল হারে তাদের চার্জ বৃদ্ধি করার জন্য একটা সার্কুলার দিয়েছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, ডলারের মূল্য বৃদ্ধি, আমদানি ব্যয় ও চাহিদা সংকটের কারণে এমনিতেই চাপে আছেন তারা। ফলে বন্দরে মাশুল বৃদ্ধি হলে খরচ বাড়ার পাশাপাশি দ্রব্যমূল্যেও নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা তাদের। $28 25 কন্টেনারটাকে $96 নিয়ে গেছে। অফডকের একটা বাড়তি চার্জ, এভাবে যদি হয় তাহলে তো একটা রাষ্ট্রের কলাপসের দিকে চলে যাবে বলে মনে করি আমি। এই 1 বছর যদি ঠিকই থাকতে পারি আর তারপরে আপনারা বাড়ান, এখন আপনারা অলরেডি আমরা একটা খড়গের তলে আছি, কিন্তু আপনার আরেকটা খড়গ আনি দিবেন, এটা তো আপনার লস হচ্ছে না, এখন তো 4,000 কোটি টাকা লাভ করছেন। 2023-24 অর্থ বছরেই বন্দর, জাহাজ ও পণ্য পরিবহন এই দুটি খাত থেকে ট্যারিফ আদায় করেছে 3,912 কোটি টাকা। সৈয়দ তাম্মিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে ধুবনি এলাকায় পুরনো বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে, তলিয়ে গেছে ফসলের মাঠ। রাজারহাট উপজেলার সরিষাবাড়ি, বুড়িরহাট ও মেদিনী সহ প্রায় 5টি চরে বন্যায় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে সড়কে চলাচল। এদিকে ধরলা, দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদীতেও দ্রুত বাড়ছে পানি। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় 52.20 মিটার। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হাজারীবাগ সরকারি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, শুধু জুলাই হত্যাকাণ্ড নয়, বিগত 15 বছরে আওয়ামী সরকারের যত অপরাধ, বিশেষ করে গুম, খুন, নির্যাতন, শাপলা চত্বর ও বিডিআর হত্যাকাণ্ড সহ প্রতিটির বিচার হওয়া জরুরি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান আরও বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা, শ্রমিক, রিকশা চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আর এই অভ্যুত্থানের মূল নেতৃত্বে ছিল তরুণরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা আক্তার। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মুন্সী হুমায়ুন কবির, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক জনাব শাহানা বেগম সহ অন্যান্যরা। ঐক্যের প্রতীক, আমাদের রক্তের বন্ধন। জুলাইয়ের চেতনা যদি বৃথা যায় তাহলে সরকার ব্যর্থ হবে, রাষ্ট্র ব্যর্থ হবে, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হবে, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে তারা সকলেই ব্যর্থ হবে। তাই জুলাইয়ের চেতনাকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, অনৈক্য থাকতে পারে, কিন্তু একটা জায়গায় কিন্তু বাংলাদেশের জনগণ তারা এক আছে, সেই হচ্ছে তারা বাংলাদেশে আর কোনো ফ্যাসিজমের উত্থান বাংলাদেশে দেখতে চায় না। ফ্যাসিস্ট ফিরে আসুক বাংলাদেশে আর দেখতে চায় না। বাংলাদেশে যে তার কোনোভাবেই ফ্যাসিজমের জন্ম না হয় সেটি কিন্তু জুলাই অভ্যুত্থান আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
ঝিনাইদহে মাটি ছাড়াই তৈরি হচ্ছে সবজির চারা। কোকো ডাস্ট পদ্ধতি ব্যবহার করে মাটি স্পর্শ ছাড়াই শতভাগ রোগমুক্ত চারা উৎপাদন করছেন এক তরুণ। এই পদ্ধতিতে রোগবালাইয়ের ঝুঁকি কম থাকায় শতভাগ লাভবান হচ্ছে কৃষক। ফলে আগ্রহ বাড়ছে তাদের। এই বিষয়ে সব ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলুর রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সারিবদ্ধ প্লাস্টিকের ট্রেতে শোভা পাচ্ছে বিভিন্ন জাতের শাকসবজির চারা। কোনো রকম মাটি ছাড়াই কোকোডাস্ট পদ্ধতিতে এসব চারা তৈরি করছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটি গ্রামের তরুণ উদ্যোক্তা সাইদুর রহমান। 4 বছর আগে ইউটিউব দেখে নারকেলের ছোবড়া, প্লাস্টিকের ট্রে সহ প্রয়োজনীয় উপকরণ কিনে শুরু করেন চারা তৈরি। বর্তমানে প্রায় 150 শতক জমিতে কোকোডাস্ট পদ্ধতিতে চারা তৈরি করছেন সাইদুর। প্রতি শতাংশ জমিতে খরচ 10 থেকে 12,000 টাকা, আর উৎপাদন খরচ বাদে মাসে আয় 1.5 থেকে 2 লাখ টাকা। ব্যবসায়ী চিন্তা থেকে আমি ছোট পরিসরে চারা উৎপাদন শুরু করি। এখন আমি 5,000 থেকে এখন প্রায় আমি 5 লাখ চারা মতো উৎপাদনের ক্যাপাসিটি আমার কাছে আছে। যে পলি হাউস, সিডলিং ট্রে, কোকো ফিড, যত ইনস্ট্রুমেন্ট আছে সকল ইনস্ট্রুমেন্ট এখন আমার কাছে আছে। আমি 5 লাখ চারা উৎপাদন করি। কোকোডাস্ট পদ্ধতিতে কীটপতঙ্গের আক্রমণ কম হওয়ায় লাভ হয় বেশি, তাই দিন দিন এতে আগ্রহ বাড়ছে কৃষকদের। এই চারাগুলো যখন আমরা কোকোফিটের মাধ্যমে তৈরি করছি 100% শিকড়যুক্ত, এবং এগুলো জমিতে রোপণ করার সাথে সাথে তার গ্রোথ অন্যরকম হয়ে যায়। এই জায়গায় কাজ করে আমাদের একটু আয় উন্নতি হয়েছে। এখানে আমরা 5-7 জন নিয়মিত কাজ করি। এখান থেকে যা পাই তাতে আমাদের সংসার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলে। এই চারা জমিতে লাগালে মারা যায় না, এই একটা রিপোর্ট আমাদের কাছে আছে, শুনেছি। আর চারা বহু জায়গার কৃষকরা এসে কিনে যাচ্ছে, এটাও আমরা দেখছি। আমি এর আগে চারা নিয়ে গেছি এবং আশানুরূপ ফলন পাইছি। এখানকার চারা নিয়ে আবাদ করলে সেই ফসলটাই সবচেয়ে ভালো হয়। রোগবালাই মুক্ত উন্নত মানের চারা উৎপাদনে প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। সুস্থ সবল চারা উৎপাদনের জন্য টাইটান অ্যাগ্রোকে আমরা কারিগরি পরামর্শ প্রদান করেছি, আমরা প্রশিক্ষণ প্রদান করেছি। সেই সাথে বর্তমানে সেখানে যে ভালো চারা পাওয়া যায় সে বিষয়টি আমরা আমাদের যারা উদ্যোক্তা রয়েছেন, আমাদের যারা আগ্রহী কৃষক রয়েছেন তাদের মাধ্যমে প্রচার করছি যে সেখান থেকে ভালো চারা নিয়ে তারা যেন ফসল আবাদের মনোযোগী হন। মরিচ, বেগুন, ক্যাপসিকাম, ব্রোকলি, লেটুস, পেঁপে, লাউ সহ প্রায় সব ধরনের সবজির চারা তৈরি হচ্ছে সাইদুরের নার্সারিতে। প্রতি মাসে 8 থেকে 10 লাখ টাকার চারা বিক্রি হচ্ছে, যা স্থানীয় সবজি চাষিদের চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সাথে একটি বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। এগুলো 1 আগস্টের মধ্যে চূড়ান্ত করতে চান বলে আগেই ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানান, পাকিস্তানের সাথে করা এই চুক্তিতে দেশটির বিশাল তেল সম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ভবিষ্যতে এই তেল ভারতে রপ্তানি করা হতে পারে বলেও জানান তিনি। এই চুক্তির বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি। তিনি দক্ষিণ কোরিয়ার সাথেও বাণিজ্য চুক্তি করবেন। যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ভারতের 6 কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরান থেকে পেট্রোলিয়াম কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। এবারে খেলার খবর। অ্যাটলাসকে 2-1 গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে পয়েন্ট টেবিলের 3-এ উঠে এসেছে ইন্টার মায়ামি। চেস স্টেডিয়ামে শুরু থেকে গোল আদায়ে মরিয়া হয়ে ওঠে লিওনেল মেসিরা। প্রথমার্ধের ইনজুরির সময়ে লুইস সুয়ারেজের শট পোস্টে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় মাচেরানোর দল। দ্বিতীয়ার্ধে মেসির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। 48 মিনিটে আবার সুয়ারেজকে গোল বঞ্চিত করেন গোলরক্ষক ভার্গাস। অবশেষে 57 মিনিটে মেসির পাস থেকে দলকে এগিয়ে নেন তেলাস্কো সেগোভিয়া। যদিও 80 মিনিটে অ্যাটলাসকে সমতায় ফেরান লিভালদো লোজানো। 96 মিনিটে আর্জেন্টাইন অধিনায়কের পাস থেকে দলকে জয়সূচক গোল এনে দেন মার্সেলো উইগান্ত। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, ছেলে জয় ও মেয়ে পুতুল সহ 23 জনের বিরুদ্ধে চার্জ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি মুলতবি, পরবর্তী তারিখ 13 আগস্ট। দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করতে না পারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, মন্তব্য মির্জা ফখরুলের। মৌলিক সংস্কার শেষে ঘোষিত সময়ে ভোট দেওয়ার আহ্বান। নির্মাণের অনুমোদন ছিল না, দুর্ঘটনায় বিধ্বস্ত মাইলস্টোন স্কুল ভবনটির, জানালেন রাজুক চেয়ারম্যান। ঝুঁকি নিয়ে চলাচল করছে বিমান, বলছেন বিশেষজ্ঞরা। এবং আজ শেষ হচ্ছে ঐকমত্য কমিশনের বৈঠক, সব দল সম্মত হবে আশা আলী রিয়াজের। জুলাই সনদের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ বিক্ষোভকারীদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।